দুর্নীতির বোঝার হলে আগেই বুঝতো। এই পর্যন্ত তো কম মানুষ মরেনি, তুই তো প্রথম না। হিমু বলল, এইখানে আপনি একটা ভুল করছেন ফুপা। বাদল প্রথম তো বটেই, এমনিতেই মানুষ মরছে পুলিশের গুলিতে, বোমাবাজিতে, কিন্তু আত্মাহুতি তো এখনো হয়নি। বাদলই হলো প্রথম। পত্রিকায় ঠিকমতো জানিয়ে দিলে এরা ফটোগ্রাফার নিয়ে থাকবে, সিএনএনকে খবর দিলে ক্যামেরা চলে আসবে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সবাই নিউজ কভার করবে। এতে একটা চাপ তৈরি হবে তো বটেই। ফুপা ফুপু দুজনেই হতভম্ব হয়ে হিমুর দিকে তাকিয়ে রইলেন। সে তাদের হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে বাদলকে বলল, বাদল, তোর আইডিয়াটা পছন্দ হয়েছে। সত্যি পছন্দ হয়েছে হিমদা? অবশ্যই পছন্দ হয়েছে। দেশমাতৃকার জন্য জীবনদান সহজ ব্যাপার না তো। তবে শোন, কেরোসিন ঢালার সঙ্গে সঙ্গে আগুন দিবি। কেরোসিন হচ্ছে ভলাটাইল উদ্দায়ী, সঙ্গে সঙ্গে আগুন না দিলে উড়ে চলে যাবে, আগুন আর ধরবে না। আরেকটা ব্যাপার বলা দরকার, শুধু একটা শার্ট গায়ে দিয়ে আগুন ধরালে লাভ হবে না, লোকজন থাবাটাবা দিয়ে নিভিয়ে ফেলবে। তুই আলু পোড়া হনুমান হয়ে যাবি কিন্তু মরবি না। তোকে যা করতে হবে তা হলো কেরোসিন ঢালার আগে 2টা গেঞ্জি 2টা শার্ট পরতে হবে। বাদল কৃতজ্ঞ গলায় বলল, থ্যাংক ইউ হিমদা, তোমার সঙ্গে দেখা না হলে তো বিরাট ঝামেলায় পড়তাম। এখন বল, আত্মাহুতির তারিখ কবে ঠিক করেছিস? আমি কিছু ঠিক করিনি, তুমি বলে দাও, তুমি যেদিন বলবে সেদিন। দেরি করা ঠিক হবে না। তুই দেরি করলি আর দেশ অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল, আর্মি এসে ক্ষমতা নিয়ে নিল, এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না হিমদা, আগামীকাল বা পরশু। ফুপা ফুপু দুজনেই খাওয়া বন্ধ করে হিমুর দিকে তাকিয়ে আছেন। ফুপু যে দৃষ্টি নিক্ষেপ করছেন সেই দৃষ্টির নিকনেম হলো অগ্নিদৃষ্টি। 233 টাকা দামের কেরোসিন টিনের সবটুকু আগুন এখন তার 2 চোখে। সে তার অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বাদলকে বলল, যা করার 2-1 দিনের মধ্যেই করতে হবে। হাতে আমাদের সময় অল্প, এর মধ্যেই তোর নিজের কাজ সব গুছিয়ে ফেলতে হবে। আমার আবার কাজ আছে। আত্মীয় স্বজন সবার বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে বিদায় নেয়া, পা ছুঁয়ে সালাম করা, সবার দোয়া নেয়া। এইচএসসি পরীক্ষার আগে ছেলেমেয়েরা যা করে, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ভিক্ষা। এইসব ফর্মালিটিস আমার ভালো লাগে না হিমুদা। ভালো না লাগলেও করতে হবে। আত্মীয় স্বজনদের একটা স্বাদ আহ্লাদ তো আছে, তো চিন্তার কারণ নেই, আমি সঙ্গে যাব। তুমি সঙ্গে গেলে যাব। হিমু ফুপার দিকে তাকিয়ে বলল, বাদলের জন্য অ্যাডভান্স কুলখানি করলে কেমন হয় ফুপা? সবাইকে খবর দিয়ে একটা কুলখানি করে ফেললাম, অনলি 1 আইটেম, কাচ্চি বিরিয়ানি। বাদল নিজে উপস্থিত থেকে সবাইকে খাওয়ালো, নিজের কুলখানি নিজে খাওয়াও একটা আনন্দের ব্যাপার। ফুপু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভয়ঙ্কর কিছু করে ফেলবেন কি না কে জানে। কই মাছের ঝোলের বাটি তার দিকে ছুরি ফেলে বিশ্রী ব্যাপার হবে। হিমু বাটিটা নিজের দিকে টেনে নিল। বিকেলে বাদলকে নিয়েই বের হলো। 2-1 জন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে হাসপাতালে আজগর সাহেবকে দেখতে যাবে। বাদলকে অত্যন্ত প্রফুল্ল দেখাচ্ছে। বড় কিছু করতে পারার আনন্দে সে ঝলমল করছে। বাদল, জি। তোর কাছে টাকা আছে? 142 টাকা আছে। তাহলে চল, আমাকে শিক কাবাব আর নান রুটি কিনে দে। কেন? একজনকে শিক কাবাব আর নান রুটির দাওয়াত দিয়েছি, টাকার অভাবে কিনতে পারছি না। কাকে দাওয়াত দিয়েছ? একটা কুকুরকে, কাউরান বাজারে থাকে, পা খোড়া, আমার সঙ্গে খুব খাতির। অন্য কেউ হলে হিমুর কথায় বিস্মিত হতো। বাদল হলো না। পশু পাখি কীটপতঙ্গ এদের সঙ্গে হিমুর ভাব তো থাকবেই, সে তো সাধারণ কেউ না। হিমুদা, বল। তোমার একটা জিনিস আমার কাছে আছে, তুমি এটা নিয়ে নিও, মরে গেলে তুমি পাবে না। আমার কি আছে তোর কাছে? ওই যে 5 বছর আগে একটা সাংকেতিক চিঠি দিয়েছিলে, মারিয়া নামের একটা মেয়ে তোমাকে লিখেছিল। ওই চিঠি এখনো রেখে দিয়েছিস? কি আশ্চর্য, তোমার একটা জিনিস তুমি আমার কাছে দিয়েছ আর আমি সেটা ফেলে দেব? তুমি আমাকে কি ভাবো? সাংকেতিক চিঠি তুই এত চট করে ধরে ফেললি কি করে বলতো? এই ব্যাপারটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। বাদল আনন্দিত গলায় বলল, খুব সোজা। আমি তোমাকে বললাম যে চিঠি দিয়েছে তার নাম কি, তুমি বললে মারিয়া। কাজে চিঠি শেষে তার নাম থাকবে। চিঠি শেষে লেখা ছিল NBSJB, অর্থাৎ এম এর জায়গায় মেয়েটা লিখেছে এন, এর জায়গায় লিখেছে বি, যেখানে আর হবার কথা সেখানে লিখেছে এস। মেয়েটা করেছে কি জানো? যে অক্ষরটা লেখার কথা সেটা না লিখে তার পরেরটা লিখেছে। এখন বুঝতে পারছো? পারছি। চিঠিতে সে কি লিখেছিল তুমি জানতে চাওনি?
বলবো কি লিখেছে? না বাদল, একটা কথা শোন। তোর এত বুদ্ধি, কিন্তু তুই একটা সহজ জিনিস বুঝতে পারছিস না। সহজ জিনিসটা কি? আজ থাক, আরেকদিন বলবো। শিক কাবাব এবং নান রুটি কিনে এনেছি। কুকুরটাকে পাওয়া গেছে, সে আমাকে দেখেই ছুটে এসেছে। বাদলের দিকে প্রথমে সন্দেহের দৃষ্টিতে তাকালো। হিমু বলল, তোর খাবার এনেছি, তুই আরাম করে খা। এ হচ্ছে বাদল, অসাধারণ বুদ্ধিমান একটা ছেলে। কুকুরটা বাদলের দিকে তাকিয়ে ছোট্ট করে দুবার ঘেউ ঘেউ করে খেতে শুরু করলো। হিমু বলল, মাংসটা আগে খা, নান রুটি খেয়ে পেট ভরালে পরে মাংস আর খেতে পারবি না। কুকুরটা নান রুটি ফেলে মাংস খাওয়া শুরু করলো। বাদল বিস্ময়ভূত হয়ে বলল, ও কি তোমার কথা বোঝে? হিমু হাই তুলতে তুলতে বলল, আমার ধারণা নিম্ন শ্রেণীর পশু পাখি মানুষদের কথা বোঝে। অতি উচ্চ শ্রেণীর প্রাণী মানুষই শুধু একে অন্যের কথা বোঝে না। বেগম খালেদা জিয়া কী বলছেন তা শেখ হাসিনা বুঝতে পারছেন না, আবার শেখ হাসিনা কী বলছেন তা বেগম খালেদা জিয়া বুঝতে পারছেন না। আমরা দেশের মানুষ কি বলছি সেটা আবার তারা বুঝতে পারছেন না। তারা কি বলছেন তাও আমাদের কাছে পরিষ্কার না। বাদল বলল। কেন? হিমু নিঃশ্বাস ফেলে বলল, এই প্রশ্নের জবাব আমি জানি না, আসাদুল্লাহ সাহেব হয়তো জানেন। আসাদুল্লাহ সাহেবকে? যে মেয়েটি আমাকে চিঠি লিখেছে তার বাবা আসাদুল্লাহ সাহেব পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। কুকুরটা খেয়েই যাচ্ছে। মাঝখানে একবার খাওয়া বন্ধ করে হিমুর দিকে তাকিয়ে বিরক্তির ভঙ্গিতে লেজ নাড়ল, যেন বলল, এত খাবার তোমাকে কে আনতে বলেছে? হ্যাঁ, আমি সামান্য পথের নেড়ি কুকুর, আমাকে এতটা মমতা দেখানো কি ঠিক হচ্ছে? আমাদের পশু জগতের নিয়ম খুব কঠিন, ভালোবাসা ফেরত দিতে হয়। মানুষ হয়ে তোমরা বেঁচে গেছো, তোমাদের ভালোবাসা ফেরত দিতে হয় না। আজগর সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো, তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। চলে আসে। দরজার কাছে এর বেড থেকে একজন ক্ষীণ গলায় ডাকলো। ভাই সাহেব, হিমু ফিরল। আমার চিনছেন ভাই সাহেব? না। আমি মোহাম্মদ আব্দুল গফুর। আপনার কাছে চিঠি নিয়ে গেছিলাম, 20 টাকা বকশিস দিলেন। খবর কি গফুর সাহেব? খবর ভালো না ভাই সাহেব, বৌমা খাইছি। রিক্সা কইরা ফিরতেছিলাম, বৌমা মারছে। রিকশায় উঠতে নিষেধ করেছিলাম। কপালের লিখন না যায় খণ্ডন। তা তো বটেই। ঠ্যাং একটা কাইটা বাদ দিছে ভাই সাহেব। একটা তো আছে, সেটাই কম কি? নাই মামার চেয়ে কানা মামা। ভাই সাহেব, আমার জন্য একটু দোয়া করবেন ভাই সাহেব। দেখি সময় পেলে করব, একেবারেই সময় পাচ্ছি না, হাঁটাহাঁটি খুব বেশি হচ্ছে। গফুর সাহেব যাই। গফুর তাকিয়ে আছে। গফুরের বিছানায় যে মহিলা বসে আছেন তিনি বোধহয় গফুরের কন্যা। অসুস্থ বাবার পাশে কন্যার বসে থাকার দৃশ্যের চেয়ে মধুর দৃশ্য আর কিছুই হতে পারে না। হিমু মেয়েটির দিকে তাকিয়ে বলল। মা যাই। মেয়েটি চমকে উঠল। হিমু তাকে মা ডাকবে এটা বোধহয় সে ভাবেনি। মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবের সঙ্গে হিমুর পরিচয় হয় বলাকা সিনেমা হলের সামনের পুরনো বইয়ের দোকানে। হিমু দূর থেকে লক্ষ্য করলো এক ভদ্রলোক পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে চামড়ার বাঁধানো মোটা একটা বই। তিনি খুবই অসহায় ভঙ্গিতে চারিদিকে তাকাচ্ছেন, যেন জনতার ভেতরে কাউকে খুঁজছেন। ভদ্রলোকের পরনে পায়জামা পাঞ্জাবি, চোখে চশমা, ফটোসেন্সিটিভ গ্লাস বলেই দুপুরের কড়া রোদে সানগ্লাসের মতো কালো হয়ে ভদ্রলোকের চোখ ঢেকে দিয়েছে। হিমু ভদ্রলোকের দিকে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হতভম্ব হবার প্রধান কারণ, এমন সুপুরুষ সে অনেক দিন দেখেনি। সুন্দর পুরুষদের কোনো প্রতিযোগিতা নেই, থাকলে বাংলাদেশ থেকে অবশ্যই এই ভদ্রলোককে পাঠানো যেত। চন্দ্রের কলঙ্কের মতো যাবতীয় সৌন্দর্যে খুঁত থাকে। হিমু ভদ্রলোকের খুঁতটা কী বের করার জন্য এগিয়ে গেল এবং তাকে চমকে দিয়ে বলল, কেমন আছেন? অপরিচিত কেউ কেমন আছেন বললে আমরা জবাব দেই না, হয় ভ্রু কুঁচকে তাকিয়ে থাকি কিংবা বলি আপনাকে চিনতে পারছি না। এই ভদ্রলোক তা করলেন না, সঙ্গে সঙ্গে হাসি মুখে বললেন, জি ভালো। কাছে এসেও ভদ্রলোকের চেহারায় খুঁত ধরতে পারা গেল না। 50-এর মতো বয়স, মাথা ভর্তি চুল, চুলে পাক ধরেছে, মাথার আধা আধি চুল পাকা।
এই পাকা চুলেই তাকে ভালো লাগছে। মনে হচ্ছে কুচকুচে কালো হলে তাকে মানাতো না। অসম্ভব রূপবতীদের বেলাতেও হিমু এই ব্যাপারটা দেখেছে। তারা যখন যেভাবে থাকে সেভাবেই তাদের ভালো লাগে। কপালে টিপ পরলে মনে হয় আহ, টিপটা কি সুন্দর লাগছে। টিপ না থাকলে মনে হয় ভাগ্যে সেই মেয়ে অন্য মেয়েগুলির মতো কপালে টিপ দেয়নি। টিপ দিলে তাকে একেবারেই মানাতো না। তার ধারণা হলো ভদ্রলোকের চোখে হয়তো কোনো সমস্যা আছে, হয়তো চোখ টেরা কিংবা একটা চোখ নষ্ট। সেখানে পাথরের চোখ লাগানো। ফটোসেন্সিটিভ সানগ্লাস চোখ থেকে না খোলা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। কাজেই তাকে ভদ্রলোকের সঙ্গে কিছু সময় থাকতে হবে। এই সময়ের ভেতর নিশ্চয়ই তার চোখে ধুলাবালি পড়বে। চোখ পরিষ্কার করার জন্য চশমা খুলবেন। যদি দেখে ভদ্রলোকের চোখও সম্রাট অশোক পুত্র কুণালের চোখের মতো অপূর্ব, তাহলে তার অনেক দিনের একটা আশা পূর্ণ হবে। হিমু অনেক দিন থেকেই নিখুঁত রূপবান পুরুষ খুঁজে বেড়াচ্ছে। নিখুঁত রূপবতীর দেখা পেয়েছে, রূপবানের দেখা এখনও পায়নি। হিমু ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে পরিচিত মানুষের মতো হাসল। তিনিও হাসলেন, তবে ব্যাকুল ভঙ্গিতে চারিদিক তাকানো দূর হলো না। হিমু বলল, স্যার, কোনো সমস্যা হয়েছে? তিনি বিব্রত ভঙ্গিতে বললেন, একটা সমস্যা অবশ্যই হয়েছে। ভালো একটা পুরনো বই পেয়েছি, হোল্ডারের ইন্টারপ্রিটেশন অব কনসেন্স। অনেকদিন বইটা খুঁজছিলাম, হঠাৎ পেয়ে গেলাম। হিমু বলল, বইটা কিনতে পারছেন না? শর্ট পড়েছে? তিনি বললেন, জি। কি করে বুঝলেন? ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। আমার কাছে 121 টাকা আছে, এতে কি হবে? 100 টাকা হলেই হবে। হিমু 100 টাকা নোট বাড়িয়ে দিল। ভদ্রলোক খুব সহজভাবে নিলেন। অপরিচিত একজন মানুষ তাকে 100 টাকা দিচ্ছে, এই ঘটনা তাকে স্পর্শ করল না, যেন এটাই স্বাভাবিক। আচ্ছা, ভদ্রলোক বই খুলে ভেতরের পাতায় আরেকবার চোখ বোলালেন। মনে হচ্ছে দেখে নিলেন মলাটে যে নাম লেখা, ভেতরেও সেই নাম কিনা। বই বগলে নিয়ে ভদ্রলোক এগোচ্ছেন। হিমু তার পেছনে পেছনে যাচ্ছে। তার চোখ ভালো মতো না দেখে বিদায় হওয়া যায় না। ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, আপনার নাম কি? হিমু বলল, আমার নাম হিমালয়। ভদ্রলোক বললেন, সুন্দর নাম, হিমালয়। বললেন অন্যমনস্ক ভঙ্গিতে। হিমালয় নাম শুনে সবাই সামান্য হলেও কৌতূহল নিয়ে তার দিকে তাকায়। ইনি তাও দেখছেন না, যেন হিমালয় নামের অনেকের সঙ্গেই তার পরিচয় আছে। তার নিউ মার্কেটের কার পার্কিং এলাকায় গিয়ে পৌঁছালো। তিনি সাদা রঙের বড় একটা গাড়ির দরজা খুলতে খুলতে বললেন, আসুন, ভেতরে আসুন। হিমু বিস্মিত হয়ে বলল। ভেতরে যাব কেন? তিনি হিমুর চেয়েও বিস্মিত হয়ে বললেন, আমার বাড়িতে চলুন, আপনাকে টাকা দিয়ে দেব। তারপর আমার ড্রাইভার আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছে দেবে। অসম্ভব, আমার এখন অনেক কাজ। বেশ, আপনার ঠিকানা বলুন, আমি টাকা পৌঁছে দেব। আমার কোনো ঠিকানা নেই। সে কি? স্যার, আপনি বরং আপনার টেলিফোন নাম্বার দিন, আমি টেলিফোন করে একদিন আপনাদের বাসায় চলে যাব। কার্ড দিচ্ছি, কার্ডের ঠিকানা, টেলিফোন নাম্বার সবই আছে। কার্ড না দেওয়াই ভালো, আমার পাঞ্জাবির কোনো পকেট নেই। কার্ড হাতে নিয়ে ঘুরবো, কিছুক্ষণ পর হাত থেকে ফেলে দেবো। এর চেয়ে টেলিফোন নাম্বার বলুন, আমি মুখস্থ করে রেখে দিই। আমার স্মৃতিশক্তি ভালো, একবার যা মুখস্থ করি তা ভুলি না। উনি টেলিফোন নাম্বার বললেন, অন্যমনস্ক ভঙ্গিতে গাড়িতে উঠে বসলেন। তখনও তার হাতে বইটি ধরা। মনে হচ্ছে বই হাতে নিয়েই গাড়ি চালাবেন। হিমু বলল, স্যার, দয়া করে 1 সেকেন্ডের জন্য আপনি কি চোখ থেকে চশমাটা খুলবেন? কেন? ব্যক্তিগত কৌতূহল মেটাবো। অনেকক্ষণ থেকে আমার মনে হচ্ছিল আপনার একটা চোখ পাথরের। উনি বিস্মিত হয়ে বললেন। এরকম মনে হবার কারণ কি? বলতে বলতে উনি চোখ থেকে চশমা খুললেন। হিমু অবাক হয়ে তার চোখ দেখল। পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে 4 জন মানুষ জন্মেছিলেন। মিশরের রানী ক্লিওপেট্রা, ট্রয় নগরীর হেলেন, অশোকের পুত্র কুণাল এবং ইংরেজ কবি শেলি। হিমুর মনে হলো এই 4টি নামের সঙ্গে আরেকটি নাম যুক্ত করা যায়। ভদ্রলোকের কি নাম সে জানে না। ভদ্রলোকের নাম জিজ্ঞেস করা হয়নি। তার টেলিফোন নাম্বারও ইতিমধ্যেই ভুলে গেছে। তাতে ক্ষতি নেই, প্রকৃতি তাকে
কম করে হলেও আরও 4বার তার সঙ্গে দেখা করিয়ে দিবে। এইসব ব্যাপারে প্রকৃতি খুব উদার। পছন্দের সব মানুষকে প্রকৃতি কমপক্ষে 5বার মুখোমুখি করে দেয়, মুখোমুখি করে মজা দেখে। কাজেই সেই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা আর করল না। সে থাকেই তার মতো, উনি থাকেন ওনার মতো। হিমু ঠিক করে রেখেছে একদিন নিশ্চয়ই আবার তার সঙ্গে দেখা হবে, তখন তার সম্পর্কে জানা যাবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানুষটা ইন্টারেস্টিং, বইপ্রেমিক। হাতে বইটা পাবার পর আশেপাশে সব কিছু ভুলে গেছেন। তাকে সাধারণ ভদ্রতার ধন্যবাদও দেননি। হিমু নিশ্চিত আবার যখন দেখা হবে তখন দেবেন। পরের বছর চৈত্র মাসের কথা। হিমুর জীবনের বড় বড় ঘটনা চৈত্র মাসে ঘটে। কে বলবে রহস্যটা কি? বেলা 1টার মতো বাজে। ঝাঁঝা রোদ উঠে গেছে। অনেকক্ষণ হেঁটেছে বলে শরীর ঘামে ভিজে গেছে। পাঞ্জাবির এমন অবস্থা যে 2 হাতে ছিপে উঠানের দড়িতে শুকোতে দেওয়া যায়। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবার উপক্রম। ঠান্ডা গ্লাস পানি খেতে ইচ্ছে করছে। চোখের সামনে ভাসছে বড় মাপের একটা গ্লাস। গ্লাস ভর্তি পানি, তার উপর বরফের কুচি। কাচের পানির জগ হাতে আরেকজন দাঁড়িয়ে আছে। গ্লাস শেষ হওয়া মাত্র সে গ্লাস ভর্তি করে দেবে। জগ হাতে যে দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাত দেখা যাচ্ছে, ধপধপে ফর্সা হাত। হাত ভর্তি লাল আর সবুজ কাঁচের চুড়ি। জগে করে পানি ঢালার সময় চুড়িতে রিনিঝিনি শব্দ উঠছে। কল্পনার সঙ্গে বাস্তবের আকাশ পাতাল পার্থক্য। চৈত্র মাসের দুপুর ঢাকার রাজপথে পানির জগ হাতে চুরি পড়া কোনো হাত থাকে না। সে হাঁটতে হাঁটতে ভাবছে, কোনদিন যদি প্রচুর টাকা হয় তাহলে চৈত্র মাসে ঢাকার রাস্তায় রাস্তায় জলছত্র খুলে দেবে। সেখানে হাসি খুশি তরুণীরা পথচারীদের বরফ শীতল পানি খাওয়াবে। ট্যাপের পানি না, ফোটানো পানি। পানিবাহিত জীবাণু যে পানিকে দূষিত করেনি সেই পানি। তরুণীদের গায়ে থাকবে আকাশি রঙের শাড়ি, হাত ভর্তি লাল সবুজ চুড়ি। চুড়ির লাল রঙের সঙ্গে মিলিয়ে ঠোঁটে থাকবে আগুন রঙা লিপস্টিক। তাদের চোখ কেমন হবে? তাদের চোখ এমন হবে যেন চোখের দিকে তাকালেই মনে হয় প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। প্রচণ্ড রোদের কারণে বোধহয় মরীচিকা দেখার মতো ব্যাপার ঘটল। হিমুর চোখের সামনে জলছত্রের মেয়েগুলিকে দেখতে পেল। একজন না, 4-5 জন। সবার হাতেই পানির জগ, হাত ভর্তি লাল সবুজ চুড়ি। আর তখন তার পেছনে একটা গাড়ি থামল। গাড়ি থেকে মাথা বের করে তরুণীদের একজন বলল, এই যে শুনুন, কিছু মনে করবেন না, আপনার নাম কি হিমালয়? হিমু বলল, হ্যাঁ। গাড়িতে উঠে আসুন, আমার নাম মারিয়া। মেয়েটার বয়স 13-14, কিংবা হয়তো আরও কম। বাচ্চা মেয়েরা হঠাৎ শাড়ি পরলে অন্য এক ধরনের সৌন্দর্য তাদের জড়িয়ে ধরে। এই মেয়েটির বেলাও তাই হয়েছে। মেয়েটি জলছত্রের মেয়েদের নিয়ম মতো আকাশি রঙের শাড়ি পরেছে। শাড়ি পরা মেয়েদের কখনো তুমি করে বলতে নেই। তবুও হিমু গাড়িতে উঠতে উঠতে বলল, কেমন আছো মারিয়া? জি ভালো আছি। তোমার হাতে লাল সবুজ চুড়ি নেই কেন? মারিয়া ঘাড় বাঁকিয়ে তাকালো, কিচ্ছু বলল না। হিমু মেয়েটিকে চিনতে পারছে না, তাতে কিছু যায় আসে না। মারিয়া বলল, আপনি কি অসুস্থ? না। আপনাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আপনি তো আমাকে চেনেন না। আমি কি জানতে চাচ্ছেন না কেন? তুমি কে? আমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে। ও আচ্ছা। আসাদুল্লাহ সাহেবকে তাও তো আপনি জানেন না? না, উনি কে? উনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি একবার 100 টাকা ধার দিয়েছিলেন, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। যেভাবে কথা বলছেন তাতে মনে হয় এখনও মনে পড়েনি। আপনি বাবাকে বলেছিলেন তার একটা চোখ পাথরের, এখন মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। আমরা কি এখন তার কাছে যাচ্ছি? তাকে ঋণমুক্ত করার পরিকল্পনা? না, তিনি দেশে নেই। বছরে 3 মাস তিনি দেশে থাকেন। আপনার সঙ্গে দেখা হবার 2 মাস পরেই তিনি চলে যান। এই আপনি তার সঙ্গে যোগাযোগ করেননি বলে তিনি খুব আপসেট ছিলেন। তিনি চলে যাবার আগে আপনার চেহারার নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছিলেন। আমাকে বলে গিয়েছিলেন, যদি আপনাকে আমি বের করতে পারি
তাহলে দারুণ একটা উপহার পাবো। তারপর থেকে আমি পথে বের হলেই হলুদ পাঞ্জাবি পরা কাউকে দেখলেই জিজ্ঞেস করি, আপনার নাম কি হিমালয়? ভালো কথা, আপনি আসলেই হিমালয় তো? হুম, আমি হিমালয়। প্রমাণ দিতে পারেন? পারি। আপনার বাবা যে বইটা কিনেছিলেন তার নাম ইন্টারপ্রিটেশন অফ কনসাইন্স। বাবা বলেছিলেন আপনি খুব অদ্ভুত মানুষ। আমার কাছে অবশ্য তেমন কিছু মনে হচ্ছে না। আমরা যাচ্ছি কোথায়? গুলশানের দিকে যাচ্ছি। গাড়ির ভিতরে এসি দেওয়া, শরীর শীতল হয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে। হিমু প্রাণপণ চেষ্টা করছে জেগে থাকতে। ঘুম আনার জন্য মানুষ ভেড়ার পাল গোনে, ঘুম না আসার জন্য কিছু কি গোনার আছে? ভয়ঙ্কর কোনো প্রাণী গুনতে শুরু করলে ঘুম কেটে যাবার কথা। হিমু মাকড়সা গুনতে শুরু করলো। একটা মাকড়সা, দুটা মাকড়সা, তিনটা, চারটা, পাঁচটা, সর্বনাশ 50টা। আবার ব্ল্যাক উইডো মাকড়সা, কামড়ে সাক্ষাৎ মৃত্যু। এত গোনাগুনি করেও লাভ হলো না। মারিয়াদের বাড়িতে যখন পৌঁছালো তখন হিমু গভীর ঘুমে অচেতন। মারিয়া এবং তাদের ড্রাইভার দুজন মিলে ডাকাডাকি করেও তার ঘুম ভাঙাতে পারছে না। মারিয়াদের পরিবারের সঙ্গে এই হচ্ছে হিমুর পরিচয় সূত্র। মারিয়ার বয়স তখন 15। সেদিনই সে প্রথম শাড়ি পরে। শাড়ির রং বলেছে কি? ও হ্যাঁ, আগে একবার বলেছে। আচ্ছা, আবারও বলছি, শাড়ির রং জলছত্রের মেয়েদের শাড়ির মতো আকাশি নীল। ঘুম ভেঙে দেখে চোখের সামনে হুলস্থুল ধরনের বাড়ি। প্রথম দর্শনে মনে হলো বাড়িতে আগুন ধরে গেছে। বুকে একটা ছোটোখাটো ধাক্কার মতো লাগলো। পুরো বাড়ি বোগেনভিলিয়ার গাঢ় লাল রঙে ঢাকা। হঠাৎ ঘুম ভাঙায় ফুলের রঙকেই আগুন বলে মনে হচ্ছিল। মারিয়া বলল, বাড়ির নাম মনে করে রাখুন, চিত্রলেখা। চিত্রলেখা হচ্ছে আকাশের একটা তারার নাম। হিমু বলল, ও আচ্ছা। আজ বাড়িতে কেউ নেই, মা গেছেন রাজশাহী। হিমু আবারও বলল, ও আচ্ছা। আপনি কি টাকাটা নিয়ে চলে যাবেন না একটু বসবেন? টাকা নিয়ে চলে যাব। বাড়ির ভেতরে ঢুকবেন না? না। তাহলে এখানেই দাঁড়ান। হিমু দাঁড়িয়ে রইল। মেয়েটা আগ্রহ করেই তাকে এত দূর এনেছে, কিন্তু তাকে বাড়িতে ঢোকানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। সে তাতে তেমন অবাক হলো না। সে লক্ষ্য করেছে বেশিরভাগ মানুষই তাকে বাড়িতে ঢোকাতে চায় না, দরজার পাশে রেখে আলাপ করে বিদায় করে দিতে চায়। রাস্তায় রাস্তায় দীর্ঘদিন লোকজন কেউ ঘরে ঢোকাতে চায় না। রাস্তাভাবের লোক রাস্তাতেই ভালো, কবিতা আছে না? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আমি সম্ভবত রাস্তাতেই সুন্দর। হিমালয় সাহেব। হিমু তাকালো। বাড়ির ভেতর থেকে মারিয়া ইনস্টিমেটিক ক্যামেরা হাতে বের হয়েছে। বের হতে অনেক সময় নিয়েছে, কারণ সে শাড়ি বদলেছে। এখন পরেছে স্কার্ট। স্কার্ট পরায় একটা লাভ হয়েছে। মেয়েটা যে অসম্ভব রূপবতী তা পরিষ্কার হয়ে গেছে। শাড়িতে যেমন অপূর্ব লাগছিল, স্কার্টেও তেমন লাগছে। দীর্ঘ সময় গেটের বাইরে রোদে দাঁড়িয়ে থাকার কষ্ট মেয়েটাকে দেখে একটু যেন কমল। আপনি সূর্যকে সামনে রেখে একটু দাঁড়ান, মুখের উপর সানলাইট পড়ুক। আপনার ছবি তুলব। বাবাকে ছবির একটা কপি পাঠাতে হবে। ছবি দেখলে বাবা বুঝবেন যে আমি আসল লোককে পেয়েছিলাম। হাসবো? হ্যাঁ, হাসতে পারেন। দাঁত বের করে হাসবো না ঠোঁট টিপে? যেভাবে হাসতে ভালো লাগে সেভাবে হাসুন। আর এই নিন টাকা। মারিয়া 100 টাকা দুটো নোট এগিয়ে দিল। দুটোই চকচকে নোট। বড়লোকদের সবই সুন্দর। সে অল্প যে কজন দারুণ বড়লোক দেখেছে তাদের কারো কাছেই কখনো ময়লা নোট দেখেনি। ময়লা নোটগুলো এরা কি ওয়াশিং মেশিনে ধুয়ে ইস্ত্রি করে ফেলে নাকি ডাস্টবিনে ফেলে দেয়? আমি আপনার বাবাকে 100 টাকা দিয়েছিলাম। বাবা বলে দিয়েছেন যদি আপনার দেখা পাই তাহলে যেন 200 টাকা দিই। কারণ গ্রন্থ সাহেব বইয়ে গুরু নানক বলেছেন, দুগুণা দত্তাক চৌগুণা চুজার, দ্বিগুণ নিলে 4 গুণ ফেরত দিতে হয়। বাবা সামনের মাসের 15 তারিখের পর আসবেন। আপনি তখন এলে খুব খুশি হবেন। আর বাবার সঙ্গে কথা বললে আপনার নিজেরও ভালো লাগবে। আমার ভালো লাগবে সেটা কি করে বলছেন? অভিজ্ঞতা থেকে বলছি। বাবার সঙ্গে যে 5 মিনিট কথা বলে সে বারবার ফিরে আসে। ও আচ্ছা। ও আচ্ছা বলা কি আপনার মুদ্রা দোষ? একটু পরপর আপনি ও আচ্ছা বলছেন। কিছু বলার পাচ্ছি না বলে ও আচ্ছা বলছি।
বাবার সঙ্গে দেখা করার জন্য আসবেন তো? আসবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নের জবাব আপনি জানেন না, সেই প্রশ্ন বাবার জন্য নিয়ে আসতে পারেন। আমার ধারণা আমার বাবাই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি সব প্রশ্নের জবাব জানেন। হিমু যথাসম্ভব বিস্মিত হবার ভঙ্গি করে বলল। ও আচ্ছা। মারিয়া বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির দারোয়ান গেট বন্ধ করে মোটা মোটা 2 তালা লাগিয়ে দিয়ে জেলের সেন্ট্রির মতো তালা টেনে টেনে পরীক্ষা করতে লাগলো। তার হাতের মুঠোয় দুটো চকচকে নোট নিয়ে চৈত্রের ভয়াবহ রোদে রাস্তায় নামলো। মারিয়া একবারও বলল না, কোথা যাবেন বলুন, গাড়ি আপনাকে পৌঁছে দেবে। বড়তে ঠান্ডা গাড়ি মানুষের চরিত্র খারাপ করে দেয়। একবার চড়লে শুধুই চড়তে ইচ্ছে করে, ফিরতে ইচ্ছে করছে না। আসাদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হলো আষাঢ় মাসে। হিমু বৃষ্টিতে ভিজে জবজবা হয়ে ওদের বাড়িতে গিয়েছে। দারোয়ান কিছুতেই ঢুকতে দেবে না। ভাগ্যক্রমে মারিয়া এসে পড়ল। বড়লোকরা বোধহয় কিছুতেই বিস্মিত হয় না। কাক ভেজা অবস্থাতে তাকে দেখেও একবারও জিজ্ঞেস করলো না ব্যাপার কি। সহজ ভঙ্গিতে সে নিয়ে গেল তার বাবার কাছে। বিশাল একটা ঘরে ভদ্রলোক খালি গায়ে বিছানায় বসে আছেন, অনেকটা পদ্মাসনের ভঙ্গিতে বসা। তার চোখ একটা খোলা বইয়ের দিকে। দেখেই বোঝা যায় ভদ্রলোক গভীর মনোযোগে বই পড়ছেন। তারা দুজন যে ঢুকলো তিনি বুঝতেও পারলেন না। মারিয়া বলল, বাবা, একটু তাকাবে? ভদ্রলোক বললেন, হ্যাঁ, তাকাবো। বলার পরেও তাকালেন না। যে পাতাটা পড়ছিলেন সে পাতাটা পড়া শেষ করে বই উল্টে নিয়ে তারপর তাকালেন। তাকিয়ে হেসে ফেললেন। হিমু চমকে গেল। মানুষের হাসি এত সুন্দর হয়। তৎক্ষণাৎ মনে হলো ভাগ্যিস মেয়ে হয়ে জন্মায়নি। মেয়ে হয়ে জন্মালে এই ঘর থেকে বের হওয়া অসম্ভব হতো। হিমালয় সাহেব না? জি। তুমি কেমন আছো? জি ভালো। বসো, খাটের ওপরে বসো। আমি কিন্তু স্যার ভিজে জবজবা। কোনো সমস্যা নেই, বসো। মাথা মুছবে? জি না স্যার, বৃষ্টির পানি আমি গায়ে শুকাই। তোয়ালে দিয়ে বৃষ্টির পানি মুছলে বৃষ্টির অপমান হয়। হিমু খাটে বসল। ভদ্রলোক হাত বাড়িয়ে তার কাঁধ স্পর্শ করল। তুমি কেমন আছো হিমালয়? জি ভালো। ওই দিন তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে এসেছিলাম, ধন্যবাদ পর্যন্ত দিইনি। আসলে মাথার মধ্যে সেই সময় ছিল কখন বইটা পড়ব। জগতের চারপাশে তখন কী ঘটছিল তা আমার মাথায় ছিল না। ভালো কোনো বই হাতে পেলে আমার এরকমই হয়। বইটা কি ভালো ছিল? আমি যতটা ভালো আশা করেছিলাম তার চেয়েই ভালো ছিল। এই জাতীয় বই লাইব্রেরিতে পাওয়া যায় না, পথে ঘাটে পাওয়া যায়। আমি একবার পুরনো খবরের কাগজ কিনে এরকম ফেরিওয়ালার ঝুড়ি থেকে একটা বই জোগাড় করেছিলাম। বইটার নাম ডাউন অফ ইন্টেলিজেন্স, 1892-তে প্রকাশিত বই। অথার হচ্ছেন ম্যাকমাস্টার, রয়্যাল সোসাইটির ফেলো। চামড়া দিয়ে মানুষ বই বাঁধিয়ে রাখে, কিন্তু ওই বইটা ছিল সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। মারিয়া বলল, বইয়ের কচকচানি শুনতে ভালো লাগছে না বাবা, আমি যাচ্ছি। তোমাদের চা বা কফি কিছু লাগলে বলো, আমি পাঠিয়ে দেব। আসাদুল্লাহ সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমাদের চা দাও। আর শোনো হিমালয়, তুমি আমাদের সঙ্গেই দুপুরে খাবে। তোমার কি আপত্তি আছে? জি না। তোমাকে কি এক সেট শুকনো কাপড় দেব? লাগবে না স্যার, শুকিয়ে যাবে। তোমাকে দেখে এত ভালো লাগছে কেন বুঝতে পারছি না। মারিয়া, তুই বলতো, এই ছেলেটাকে দেখে আমার এত ভালো লাগছে কেন? তোমার ভালো লাগছে কারণ তুমি ধরে নিয়েছিলে ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হবে না, তাকে ধন্যবাদ দিতে পারবে না, সারা জীবন ঋণী হয়ে থাকবে। তুমি ঋণ শোধ করতে পেরেছো, এজন্যই ভালো লাগছে। ভেরি গুড। যতই দিন যাচ্ছে তোর বুদ্ধির চক্রবৃদ্ধি হারে বাড়ছে। মারিয়া চা আনতে গেল। হিমু আসাদুল্লাহ সাহেবকে বলল, আপনাকে একটা প্রশ্ন করব। আমি আসলে আপনাকে দেখতে আসিনি, প্রশ্নটা করতে এসেছি। আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, কি প্রশ্ন? এই জীব জগতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী আছে কি যে আত্মহত্যা করতে পারে? আছে। লেমিং বলে এক ধরনের প্রাণী আছে, ইঁদুর গোত্রীয়। স্ত্রী লেমিংদের বছরে 2টো বাচ্চা হয়, কিন্তু অজ্ঞাত কারণে প্রতি 4 বছর পর পর 2টার বদলে এদের বাচ্চা হয় 10টা করে। তখন ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব। এরা তখন করে কি, দল বেঁধে সমুদ্রের দিকে হাঁটা শুরু করে। একসময় সমুদ্রে গিয়ে পড়ে,
মিনিট 10 মনের আনন্দে সমুদ্রের পানিতে সাঁতরায়, তারপর সবাই দল বেঁধে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। মাস সুইসাইড। বলেন কি? নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে মাস সুইসাইডের ব্যাপারটা আছে। সিল মাছ করে, নীলতিমিরাও করে, হাতিও করে, আবার এককভাবে আত্মহত্যার ব্যাপারও আছে। একক আত্মহত্যার ব্যাপারটা দেখা যায় প্রধানত কুকুরের মধ্যে। প্রভুর মৃত্যুতে শোকে অভিভূত হয়ে এরা খাওয়া দাওয়া বন্ধ করে আত্মহত্যা করে। আচ্ছা, পশুদের আত্মহত্যার ব্যাপারটা জানতে চাচ্ছ কেন? জানতে চাচ্ছি কারণ আপনার কন্যার ধারণা আপনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। সত্যি জানেন কিনা পরীক্ষা করলাম। আসাদুল্লাহ সাহেব আবারও হাসছেন। হিমু আবারও মনে হলেও মানুষ এত সুন্দর করে হাসে কিভাবে? মারিয়ার এরকম ধারণা অবশ্যই আছে, যদিও তার মার ধারণা আমি পৃথিবীর কোনো প্রশ্নেরই জবাব জানি না। ভালো কথা, হিমালয় নামটা ডাকার জন্যে একটু বড় হয়ে গেছে। হিমু ডাকলে কি রাগ করবে? জি না। হিমু সাহেব, জি। ব্যাপারটা কি তোমাকে বলি। আমার হলো জাহাজের নাবিকের চাকরি। সিঙ্গাপুরের গোল্ডেন হেড শিপিং কর্পোরেশনের সঙ্গে আছি। মাসের পর মাস থাকতে হয় সমুদ্রে, প্রচুর অবসর। আমার বই পড়ার নেশা, ক্রমাগত পড়ি। স্মৃতিশক্তি ভালো, যা পড়ি মনে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে চট করে জবাব দিতে পারি। এনসাইক্লোপিডিয়া হিউম্যানিকা? তুমি তো মজা করে কথা বলো। মোটেই এনসাইক্লোপিডিয়া না। আমি হচ্ছি সেই ব্যক্তি যে এনসাইক্লোপিডিয়া প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত 2 বার পড়েছে। এনসাইক্লোপিডিয়া মানুষ কেনে সাজিয়ে রাখার জন্য, পড়ার জন্যই না। আমার হাতে ছিল প্রচুর সময়, সময়টাকে কাজে লাগিয়েছি, পড়েছি। পড়তে আপনার ভালো লাগে? শুধু ভালো লাগে না, অসাধারণ ভালো লাগে। প্রায়ই কি ভাবি জানো, প্রায়ই ভাবি মৃত্যুর পর আমাকে যদি বেহেশতে পাঠানো হয় তখন কি হবে। সেখানে কি লাইব্রেরি আছে? নানান ধর্মগ্রন্থ ঘেঁটে দেখেছি, স্বর্গে লাইব্রেরি আছে এরকম কথা কোনো ধর্মগ্রন্থে পাইনি। সুন্দরী হ্রদের কথা আছে, খাদ্য পানীয়ের কথাও আছে, ফলমূলের কথাও আছে, বাট নো লাইব্রেরি। বেহেশতে আপনি নিজের ভুবন নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছা অনুসারে আপনার হাতের কাছে থাকবে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির মতো প্রকাণ্ড লাইব্রেরি। আসাদুল্লাহ সাহেব হিমুর দিকে ঝুঁকে এসে বললেন, নিজের বেহস্ত নিজের মতো করা গেলে আমার বেহস্ত কীরকম হবে তোমাকে বলি। সুন্দর একটা বিছানা থাকবে, বিছানায় বেশ কয়েকটা বালিশ, চারপাশে আলমারি ভর্তি বই, একদম হাতের কাছে, যেন বিছানা থেকে না নেমেই বই নিতে পারি। কলিং বেল থাকবে, বেল টিপলেই চা আসবে। গান শোনার ব্যবস্থা থাকবে না? ভালো কথা মনে করেছ। অবশ্যই গান শোনার ব্যবস্থা থাকবে। সফট মিউজিক সারাক্ষণ হবে। মিউজিক যদি পছন্দ না হয় তাহলে আপনি অন্য মিউজিক বাজা শুরু হবে। হাত দিয়ে বোতাম টিপে ক্যাসেট বদলাতে হবে না। সারাক্ষণ ঘরে বন্দি থাকতে ভালো লাগবে? বন্দি বলছো কেন? বই খোলা মানে নতুন একটা জগৎ খুলে দেওয়া। তারপরেও আপনার হয়তো আকাশ দেখতে ইচ্ছে করবে। এটাও মন্দ বলনি। হ্যাঁ, থাকবে। বিশাল একটা জানালা আমার ঘরে থাকবে, তবে জানালায় মোটা পর্দা দেয়া থাকবে। যখন আকাশ দেখতে ইচ্ছে করবে পর্দা সরিয়ে দেব। এই হবে আপনার বেহেশত? হ্যাঁ, এই। আপনার স্ত্রী, আপনার কন্যা এরা আপনার পাশে থাকবে না? থাকলে ভালো, না থাকলে কোনো ক্ষতি নেই। ভালো করে ভেবে দেখুন, আপনার বেহেশতে কিছু বাদ পড়ে যায়নি তো? না, সব আছে। খুব প্রিয় কিছু হয়তো বাদ পড়ে গেল? আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন। এমনভাবে কথা বলছো যেন এক্ষুনি বেহস্তটা তৈরি হয়ে যাচ্ছে। হিমু হাসল। আসাদুল্লাহ সাহেব ঝুঁকে কুচকে বললেন, ও, একটা জিনিস বাদ পড়ে গেছে। ভালো একটা আয়না লাগবে, একসঙ্গে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এরকম একটা আয়না। আমার একটা মেয়েলি স্বভাব আছে, আয়না নিজেকে দেখতে আমার ভালো লাগে। সবারই আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। আসাদুল্লাহ সাহেব চিরুট ধরাতে ধরাতে বললেন, তুমি কি জানো, আয়নায় মানুষ যে ছবিটা দেখে সেটা আসলে ভুল ছবি, উল্টো ছবি। আয়নার ছবিটাকে বলে মিরর ইমেজ। আয়নায় নিজেকে দেখা যায় না, উল্টো মানুষ দেখা যায়। এমন একটা আয়না কি বানানো যায় না যেখানে মানুষ যেমন তেমনই দেখা যাবে? সেই চেষ্টা কেউ করেনি। আসাদুল্লাহ সাহেব হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়লেন, ঝুঁকে কুচকে ফেললেন। হিমু বলল, এত চিন্তিত হয়ে কি ভাবছেন?
ভাবছি বেহেস্তের পরিকল্পনায় কিছু বাদ পড়ে গেল কিনা। আসাদুল্লাহ সাহেব মৃত্যুর আগেই তার বেহেস্ত পেয়ে গেছেন। তার 4টে গাড়ি থাকা সত্ত্বেও এক মে মাসে ঢাকা শহরে রিক্সা নিয়ে বের হলেন। গাড়িতে চড়লে আকাশ দেখা যায় না, রিক্সায় চড়লে আকাশ দেখতে দেখতে যাওয়া যায় বলে রিক্সা নেয়া। আকাশ দেখতে দেখতে যাচ্ছিলেন, একটা টেম্পো এসে রিক্সাকে ধাক্কা দিল। এমন কিছু ভয়াবহ ধাক্কা না, তারপরেও তিনি রিক্সা থেকে পড়ে গেলেন। মেরুদণ্ডের হাড় ভেঙে গেল, পেরোপ্লাজিয়া হয়ে গেল, সুষমা কাণ্ড ক্ষতিগ্রস্ত হলো। তার বাকি জীবনটা কাটবে বিছানায় শুয়ে শুয়ে। ডাক্তাররা সেরকমই বলেছেন। হিমু তাকে একদিন দেখতে গিয়েছিল। যে ঘরে তিনি আছেন তার ঠিক মাঝখানে বড় একটা বিছানা, বিছানায় 5-6টা বালিশ, 3 পাশে আলমারি ভর্তি বই, হাতের কাছে স্টেরিও সিস্টেম, বিছানার মাথার কাছে বড় জানালা, জানালায় ভেনিসিয়ান ব্লাইন্ড, সবই আছে, শুধু কোনো আয়না চোখে পড়ল না। হিমুকে দেখে আসাদুল্লাহ সাহেব হাসি মুখে বললেন, খবর কি হিমু সাহেব? হিমু বলল, জি ভালো। তোমার কাজ তো শুনি রাস্তায় হাঁটাহাঁটি করা। হাঁটাহাঁটি ঠিক মতো হচ্ছে? হচ্ছে। কি খাবে বলো, চা না কফি? একবার বেল টিপলে চা আসবে, 2বার টিপলে কফি। খুব ভালো ব্যবস্থা। কফি খাবো। আসাদুল্লাহ সাহেব 2বার বেল টিপলেন, আবারও হাসলেন। তার হাসি আগের মতোই সুন্দর। প্রকৃতি তাকে বিছানায় ফেলে দিয়েছে, কিন্তু সৌন্দর্য হরণ করেনি। সেদিন বরং হাসিটা আরও বেশি সুন্দর লাগলো। হিমু সাহেব, জি। জীবিত অবস্থাতেই আমি আমার কল্পনার বেহস্ত পেয়ে গেছি। আমার কি উচিত না গড অলমাইটির প্রতি অভিভূত হওয়া? ঠিক বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। কবিতা শুনবে? আপনি শোনাতে চাইলে শুনবো। আগে কবিতা ভালো লাগতো না, ইদানিং লাগছে। শোনো। আসাদুল্লাহ সাহেব কবিতা আবৃত্তি করলেন। ভদ্রলোকে সব কিছুই আগের মতোই আছে, শুধু গলার স্বরে সামান্য পরিবর্তন হয়েছে। মনে হয় অনেক দূর থেকে কথা বলছেন। এখন বাতাস নেই, তবু শুধু বাতাসের শব্দ হয়। বাতাসের মতো সময়ের কোনো রৌদ্র নেই, তবু আছে। কোনো পাখি নেই, তবু রৌদ্রে সারা দিন হংসের আলোয় কণ্ঠ রয়ে গেছে। বলো দেখি, কার কবিতা? বলতে পারছি না, আমি কবিতা পড়ি না। কবিতা পড়ো না? জি না, আমি কিছুই পড়ি না। 2-একটা জটিল কবিতা মুখস্থ করে রাখি মানুষকে ভরকে দেওয়ার জন্য। আমার কবিতা প্রীতি বলতে এইটুকুই। কফি চলে এসেছে, গন্ধ থেকেই বোঝা যাচ্ছে খুব ভালো কফি। হিমু কফি খাচ্ছে। আসাদুল্লাহ সাহেব উপর হয়ে শুয়ে আছেন, তার হাতে কফির কাপ। তিনি কফির কাপে চুমুক দিচ্ছেন না, তাকিয়ে আছেন জানালার দিকে। সেই জানালায় ভারী পর্দা, আকাশ দেখার উপায় নেই। আসাদুল্লাহ সাহেবের এখন হয়তো আকাশ দেখতে ইচ্ছে করে না। কেমন আছেন আজগর সাহেব? জি ভালো। কীরকম ভালো? আজগর সাহেব হাসলেন। তার হাসি দেখে মনে হলো না তিনি ভালো। মৃত্যুর ছায়া যাদের চোখে পড়ে তারা এক বিশেষ ধরনের হাসি হাসে। উনি সে হাসি হাসছেন। হিমু একবার ময়মনসিংহ সেন্ট্রাল জেলে এক ফাঁসির আসামি দেখতে গিয়েছিল। ফাঁসির আসামি কীভাবে হাসে সেটা তার দেখার প্রাপ্ত। ফাঁসির আসামির নাম হোসেন মোল্লা। তাকে খুব স্বাভাবিক মনে হলো, শুধু রাগীর মতো জলজলে চোখ। সেই চোখও অস্থির, একবার এদিকে যাচ্ছে তো একবার ওদিকে। বেচারার ফাঁসির দিন তারিখ জেলা সাহেব ঠিক করতে পারছেন না, কারণ বাংলাদেশে নাকি 2 ভাই আছে যারা বিভিন্ন জেলখানায় ফাঁসি দেন। তারা ডেট দিতে পারছেন না। দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে হিমু যেদিন গিয়েছে সেদিনই 2 ভাই চলে এসেছে। পরদিন ভোরে হোসেন মোল্লার সময় ধার্য হয়েছে। হোসেন মোল্লা হিমুকে শান্ত গলায় বলল, ভাইজান, এখন হাতে মেলা সময়। এই ধরেন, আজ সারাদিন পইরা আছে, তারপরে আছে গোটা একটা রাত। ঘটনা ঘটনের এখনো মেলা দেরি। বলি হোসেন হাসলেও। সেই হাসি দেখে হিমুর সারা গায়ে কাটা দিল। প্রেতের হাসি। আজগর সাহেবের হাসি দেখেও গায়ে কাটা দিল। কি ভয়ঙ্কর হাসি। হিমু বলল, ভাই আপনার কি হয়েছে? ডাক্তার বলেছে কি? আলসার। সারা জীবন অনিয়ম করেছি, খাওয়া দাওয়া সময় মতো হয়নি, সেখান থেকে আলসার।
পেটে রোলারের গুতাও তো খেয়েছিলেন। রোলারের গুতা না খেলেও যা হওয়ার হতো সব কপালে লিখন, তাই না হিমু ভাই? তা তো বটেই। দূরে বসে চিকন কলমে একজন কপাল ভর্তি লেখা লেখেন, সেই লেখার উপরে জীবন চলে। মাঝে মাঝে ওনার কলমের কালি শেষ হয়ে যায়, তখন কিছু লেখেন না, মুখে বলে দেন, যা বেটা নিজের মতো চড়ে খা। এই বলে নতুন কলম নিয়ে অন্য একজনের কপালে লিখতে বসেন। বড়ই রহস্যই দুনিয়া। রহস্য তো বটেই। এখন বলুন, আপনার চিকিৎসার কি হচ্ছে? অপারেশন হওয়ার কথা। হবার কথা হচ্ছে না কেন? দেশে এখন সমস্যা, ডক্টররা ঠিকমতো আসতে পারেন না, অল্প সময়ের জন্য অপারেশন থিয়েটার খোলে। আমার চেয়েও যারা সিরিয়াস তাদের অপারেশন হয়। ও আচ্ছা। মৃত্যু নিয়ে আমার কোনো ভয়ভীতি নেই হিমু ভাই। হিমু আবারও বলল, ও আচ্ছা। ভালো মতো মরতে পারাও একটা আনন্দের ব্যাপার। আপনি কি শীঘ্রই মারা যাচ্ছেন? জি। মরে গেলে 7,000 টাকাটার কি হবে? ওই লোক যে কোনো দিন চলে আসতে পারে। ও আসবে না। বুঝলেন কি করে আসবে না? তার সঙ্গে আমার কথা হয়েছে। তার সঙ্গে আপনার কথা হয়েছে মানে? সে কি হাসপাতালে এসেছিল? জি। আজগর ভাই, ব্যাপারটা ভালো মতো বুঝিয়ে বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। আজগর সাহেব মৃদু গলায় কথা বলতে শুরু করলেন। বোঝা যাচ্ছে যা বলছেন খুব আগ্রহ নিয়ে বলছেন। বুঝলেন হিমু ভাই, প্রচণ্ড ব্যথার জন্য রাতে ঘুমাতে পারি না। গত রাতে ডাক্তার সাহেব একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাত 3টার দিকে ঘুমটা ভেঙে গেল, দেখি খুব পানি পিপাসা। হাতের কাছে টেবিলের ওপর একটা পানির জগ আছে, জগে পানি নেই। জেগে আছি, নার্সদের কেউ এদিকে আসলে পানির কথা বলবো, কেউ আসছে না। হঠাৎ কে যেন দুবার কাশলো। আমার টেবিল উত্তর দিকে, কাশিটা আসলো দক্ষিণ দিক থেকে। মাথা ঘুরিয়ে হতভম্ব হয়ে গেলাম। দেখি মনসুর, মনসুর কে? যে আমাকে 7,001 টাকা দিয়ে গিয়েছিল সে। ও আচ্ছা। আমি গেলাম রেগে। এই লোকটা আমাকে কি যন্ত্রণায় ফেলেছে ভেবে দেখুন দেখি। আমি বললাম, তোমার ব্যাপারটা কি? কোথায় ছিলে তুমি? তুমি কি জানো তুমি আমাকে কি যন্ত্রণায় ফেলেছো? হ্যাঁ? মনসুর চুপ করে রইল, মাথাও তোলে না। কথা বলল না কেন? শেষে সে বলল, ভাইজান আমি আসবো কেমনে? আমার মৃত্যু হয়েছে। আপনি যেমন মনোকষ্টে আছেন, আমিও মনোকষ্টে আছি। এত কষ্টের টাকা পরিবারে পাঠাইতে পারি নাই। আমি বললাম, তুমি ঠিকানা বলেন, পাঠিয়ে দেবো। টাকার পরিমাণ আরও বেড়েছে। পোস্ট অফিসের পাসবইয়ে টাকা রেখে দিয়েছিলাম, বেড়ে ডাবলের বেশি হওয়ার কথা। আমি খোঁজ নেই। তুমি ঠিকানাটা বলো। মনসুর সাহেব আবার মাথা নিচু করে ফেলল। আমি বললাম, কথা বলো, চুপ করে আছো কেন? মনসুর বলল, ঠিকানা মনে নেই স্যার, পরিবারের নামও মনে নেই, বলেই কান্না শুরু করলো। তখন একজন নার্স ঢুকলো, তাকে দেখি মনসুর নাই। আমি নার্সকে বললাম, সিস্টার পানি খাবো। তিনি আমাকে পানি খাইয়ে চলে গেলেন। আমি সারা রাত জেগে থাকলাম মনসুরের জন্য, আর তার আর দেখা পেলাম না। এই হচ্ছে হিমুভাই ঘটনা। এটা কোনো ঘটনা না, এটা স্বপ্ন। স্বপ্ন দেখেছেন? জি না ভাই সাহেব, স্বপ্নে না, স্পষ্ট চোখের সামনে দেখা। মনসুর আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। আজগর ভাই, মনসুর মোড়ে ভূত হয়ে আপনার কাছে ছুটে এসেছে, আপনার কথা মনে আছে, অথচ পরিবারের নাম ঠিকানা ভুলে গেছে। এটা কি হয়? হয় না। এই ধরনের ঘটনা স্বপ্নে ঘটে। আপনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছে, আপনি তার মধ্যে স্বপ্নের মতো দেখেছেন। স্বপ্ন না হিমু ভাই। আচ্ছা ঠিক আছে, যান, স্বপ্ন না। আমার মৃত্যুর পর আপনার কয়েকটা কাজ করতে হবে হিমু ভাই। যা বলবেন করব। কাজগুলি কি বলবো? আপনি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে মারা যাচ্ছেন না? কিছু সময় তো আছে। কি করে বলবো ভাই সাহেব, হায়াত মৌত তো আমাদের হাতে না। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে মৃত্যু আপনার নিজের হাতে। শুনুন আসগর সাহেব, আপনাকে এখন মরলে চলবে না, আমাকে একটা চিঠি লিখে দিতে হবে। আপনার মুক্তার মতো হাতের লেখায় আপনি আমার হয়ে একটা চিঠি লিখবেন। কাকে লিখবো? একটা মেয়েকে লিখবেন, তার নাম মারিয়া। খুব দামি কাগজে খুব সুন্দর কালিতে চিঠিটা লিখতে হবে। অবশ্যই লিখবো হিমু ভাই, আনন্দের সঙ্গে লিখবো। সমস্যা হলো কি জানেন? অসহযোগের জন্য দোকানপাট সব বন্ধ। দামি কাগজ যে কিনবো সেই উপায় নেই। কাজেই অসহযোগ না কাটা পর্যন্ত যেভাবেই হোক আপনাকে বেঁচে থাকতে হবে, এটা মনে রাখবেন। আমাকে যদি চিঠিটা লিখে না দিয়ে যান তাহলে আমার একটা আফসোস থাকবে। আপনার চিঠি আমি অবশ্যই লিখে দেবো হিমু ভাই। তাহলে আজ উঠি। আরেকটু বসেন। অসুস্থ মানুষের পাশে বসে থাকতে ভালো লাগে না। আজগর সাহেব নিচু গলায় বললেন। আমার শরীরটা অসুস্থ, কিন্তু হিমু ভাই মনটা সুস্থ। আমার মনে কোনো রোগ নাই। হিমু চমকে তাকালো। মৃত্যুর লক্ষণ বলে একটা ব্যাপার আছে। মৃত্যুর আগে আগে এইসব লক্ষণ প্রকাশ পায়। মানুষ হঠাৎ করে উচ্চস্বরে দার্শনিক কথাবার্তা বলতে শুরু করে। তাদের চোখের জ্যোতি নিভে যায়, চোখে কোনো প্রাণ থাকে না। শরীরে যে অংশ সবার আগে মারা যায় তার নাম চোখ। হিমু ভাই, জি। ডাক চলাচল কি আছে?
কিছুই চলছে না, ডাক চলবে কিভাবে? আমার আত্মীয় স্বজনদের একটা খবর দেওয়া দরকার। ওদের দেখার জন্য যে মনটা ব্যস্ত তা না, অসুস্থ ছিলাম তাই তারা না পেলে মনে কষ্ট পাবে। ডাক চলাচল শুরু হলেই খবর দিয়ে দেব। মানুষ খুব কষ্ট করছে, তাই না হিমু ভাই? বড় বড় নেতারা যদি ভুল করেন তাহলে সাধারণ মানুষ তো কষ্ট করবেই। আমরা যারা ছোট মানুষ আছি হিমু ভাই, আমরাও ভুল করি। মানুষের জন্য হয়েছে ভুল করার জন্য। তবে হিমু ভাই, ছোট মানুষের ভুল ছোট ছোট, তাতে তার নিজের ক্ষতি আর কারোর ক্ষতি হয় না। বড় মানুষের ভুলগুলোও বড় বড়, তাদের ভুলে সবার ক্ষতি হয়। আমরা ছোট মানুষরা নিজেদের মঙ্গল চাই, বড় মানুষরাও তাদের মঙ্গল চান, কিন্তু হিমু ভাই তারা ভুলে যান যেহেতু তারা বড় সেহেতু তাদের নিজেদের মঙ্গল দেখলে হবে না, তাদের দেখতে হবে সবার মঙ্গল। ঠিক বলেছি? ঠিক বলেছেন। আমাকে এইসব ঠিক কথা বলে লাভ কি? যাদের বলা দরকার তাদের বললে তো তারা শুনবেন না। একটা কি ব্যবস্থা করা যায় হিমু ভাই? আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে দুটো কথা বলবো, শেখ হাসিনার সঙ্গে দুটো কথা বলবো। এরশাদ সাহেবের সঙ্গে তো কথা বলা যাবে না, উনি জেলে। কারো সঙ্গেই কথা বলা যাবে না। নেতারা সবাই আসলে জেলে। নিজেদের তৈরি লোকজন, তারা তা জানেন না। তারা মনে করেন তারা স্বাধীন মুক্ত বিহঙ্গ। আসগর সাহেব, জি হিমু ভাই। উচ্চ স্তরের চিন্তাভাবনা করে কোনো লাভ নেই। আপনি ঘুমাবার চেষ্টা করুন। জি আচ্ছা, আপনি একটা কথা বলবো হিমু ভাই, যদি কিছু মনে না করেন? জি না, কিছু মনে করব না। আপনি যে চিঠিটা আমাকে দিয়ে লেখাবেন সেই চিঠির কাগজটা আমি কিনবো। সেটা হলে তো খুবই ভালো হয়। আমার হাত একেবারে খালি। বাংলাদেশের সবচেয়ে দামি কাগজটা আমি আপনার জন্য কিনবো হিমু ভাই। শুধু কাগজ কিনে তো হবে না, কলমও লাগবে, কালিও লাগবে। সবচেয়ে দামি কাগজে 2 টাকা দামের বল পয়েন্টে লিখবেন তা তো হয় না। দামি কাগজে লেখার জন্য দামি কলম লাগে। খুবই খাঁটি কথা বলেছেন হিমু ভাই, কলমের কালিও আমি কিনবো। আমি আপনাকে কি পছন্দ করি আপনি জানেন না হিমু ভাই? জানবো না কেন, জানি। ভালোবাসা মুখ ফুটে বলতে হয় না, ভালোবাসা টের পাওয়া যায়। যাই হোক, আজ যাই আসগর সাহেব। দেশ স্বাভাবিক হোক, দোকানপাট খুলুক, আপনাকে সঙ্গে নিয়ে কাগজ কলম কিনে আনবো। অবশ্যই অবশ্যই। আর ইতিমধ্যে যদি এসে আপনাকে বিরক্ত করে তাহলে কষে ধমক লাগাবেন। মানুষ হয়ে ভূতদের হাঙ্কি সহ্য করা কোনো কাজের কথা না। আজ হরতালের কতদিন চলছে? মনে হচ্ছে সবাই দিন তারিখের হিসাব রাখা ভুলে গেছে। নগরী জন্ডিস হয়েছে, নগরী পড়ে আছে ঝিম মেরে। এ রোগীর চিকিৎসা নেই, বিশ্রামই একমাত্র চিকিৎসা। নগরী বিশ্রাম নিচ্ছে। আগের হরতালগুলিতেই মোটামুটি আনন্দ ছিল। লোকজন ভিডিও ক্যাসেটের দোকান থেকে ক্যাসেট নিয়ে যেত। স্বামীরা দুপুরে স্ত্রীদের সঙ্গে ঘুমানোর সুযোগ পেত। স্ত্রীরা আতকে উঠে বলতো, হে কি দিনে দুপুরে দরজা লাগাচ্ছ কেন? বাড়ি ভর্তি ছেলে মেয়ে। স্বামী উদাস গলায় বলতো, আজ হরতাল না। এখনকার অবস্থা সেরকম না, এখন অন্যরকম পরিবেশ। জন্ডিসে আক্রান্ত নগরী রোগ সামলে কাজ হারা দিয়ে উঠতে পারবে তো? এটাই সবার জিজ্ঞাসা। নাকি নগরীর মৃত্যু হবে? মানুষের মতো নগরীরও মৃত্যু হয়। হিমু হাঁটছে, তার পাশে হাঁটছে বাদল। হিমু বলল, দীর্ঘ হরতালের কিছু কিছু উপকারিতা আছে, বলতো কি কি? রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না, গুড হয়েছে। আর কি? পলিউশন কমেছে, গাড়ির ধোঁয়া, কার্বন মনোঅক্সাইড কিচ্ছু নেই। ভেরি গুড। লোকজন বেশি হাঁটাহাঁটি করছে, তাদের স্বাস্থ্য ভালো হচ্ছে। ডায়াবেটিস রোগীর সংখ্যা কমছে। হয়েছে। আর কি? আরবদের কাছ থেকে আমাদের পেট্রোল কিনতে হচ্ছে না, কিছু ফরেন কারেন্সি বেঁচে যাচ্ছে। হুম। আমরা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারছি, পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে। হুম। পলিটিক্স নিয়ে সবাই আলোচনা করছে, আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। দেশ নিয়ে সবাই ভাবছি। আর কিছু আছে? আর তো কিছু মনে পড়ছে না। আরও অনেক আছে, ভেবে ভেবে সব পয়েন্ট বের কর, তারপর একটা লিফলেট ছাড়বো। তাতে লাভ কি? আছে, লাভ আছে। তোমার ভাবভঙ্গি আমি কিছুই বুঝি না। তুমি কোন দলের লোক বলো তো? আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ যখন খারাপ কিছু করে তখন আমি আওয়ামী লীগকে সমর্থন করি, আর বিএমপি যখন খারাপ কিছু করে তখন বিএমপিকে সমর্থন। এর মানে কি? ভালো কাজের সমর্থন সব সময় থাকে, খারাপ কাজগুলি সমর্থনের লোক পাওয়া যায় না। আমি সেই লোক। খারাপ কাজের জন্য সমর্থন লাগে, কারণ সব খারাপের মধ্যেও কিছু মঙ্গল থাকে। আমরা যাচ্ছি কোথায় হিমুদা? একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কে, মারিয়া? তার নাম জয়গুণ। জয়গুণ কে? তুই চিনবি না, খারাপ ধরনের মেয়ে। ও আচ্ছা। বাদল চমকালো না বা বিক্ষিপ্ত হলো না। সে হিমুর আদর্শ ভক্ত। দলপতির কোনো সিদ্ধান্তের বিষয়ে কিচ্ছু বলবে না।
বিস্মিত হবে না, চমকাবে না, অন্ধের মতো অনুসরণ করবে। একদল মানুষ কি শুধু অনুসরণ করার জন্যই জন্মায়? প্রথম 3টা টোকা, তারপর একটা, তারপর আবার 3টা। এরকম করতে থাকলে জয়গুণ নামের অতি রূপবতী এক তরুণী এসে দরজা খুলে দেবার কথা, যার শাড়ি থাকবে এলোমেলো, যার ব্লাউজে 2টো বোতাম নেই। বেশ কয়েকবার মোর্স কোডের ভঙ্গিতে 3-1-3 শব্দ করার পর দরজা সামান্য খুলল। সামান্য ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না দরজা কে খুলেছে। কানা কুদ্দুস বলে দিয়েছিল দরজা খুলবে জয়গুণ। সেই ভরসাতে আন্দাজের উপর বলল, কেমন আছো জয়গুণ? ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, আপনি কে? আমার নাম হিমু। দরজা খুলে গেল। হিমুর সামনে জয়গুণ দাঁড়িয়ে আছে। তার শাড়ি মোটেও এলোমেলো নয়, তার ব্লাউজের বোতামও ঠিক আছে। খুব রূপবতী মেয়ে দেখব বলে এসেছিলাম। দুধে আলতা রঙের একজনকে দেখছি। রূপবতী বলার কোনো কারণ নেই। দাঁত উঁচু, যথেষ্ট মোটা, থপথপ করে হাঁটছে। এক একজনের সৌন্দর্য এক এক রকমের। কুদ্দুসের কাছে জয়গুণ হলো হেলেন অফ ট্রয়। জয়গুণ মধুর গলায় বলল, ও আল্লাহ, ভেতরে আসেন। আমি সঙ্গে করে আমার এক ছোট ভাইকে নিয়ে এসেছি, ওর নাম বাদল। অবশ্যই আনবেন। ছোট ভাই, আসো। জয়গুণ মধুর গলায় বলল। জয়গুণ হাত ধরে বাদলকে ভেতরে নিয়ে গেল। বাদল সংকুচিত হয়ে রইল। হিমু বেশ আগ্রহ নিয়ে জয়গুণের ঘর দেখছে। সাজানো গোছানো ঘর, রঙিন টিভি আছে, ভিসিআর আছে। এই মুহূর্তে ভিসিআরে হিন্দির ছবি চলছে। জয়গুণ লজ্জিত ভঙ্গিতে বলল, সময় কাটে না, এই জন্যে রোজ 3-4টা করে ছবি দেখি। আপনারা আরাম করে বসেন। এসি সারি? এসি আছে? জি আছে। ঠান্ডা বাতাসে শরীরে বাত হয়, এই জন্য এসি সারি না, ফ্যান দিয়ে কাম সারি। আমাদের জন্য এসি ছাড়বে, এতে তোমার আবার বাত হবে না তো? কি যখন হিমু ভাইজান, অল্প সময় আর কি বাত হইব? অল্প সময় তো না, আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। এসেছি যখন ঠান্ডায় ঠান্ডায় ভিসিআরে একটা ছবি দেখে যাই। অনেক দিন হিন্দি ছবি দেখা হয় না। তোমার কোনো অসুবিধা হবে? কি যে কোন ভাইজান, আপনি সারা জীবন থাকলেও অসুবিধা নাই। তুমি একা থাকো? হ, একাই থাকি। রান্নাবান্না কে করে? কেউ করে না। হোটেল থেকে খাওন আসে, কাজ কামের লোক রাখুন আমার পোষায় না, খালি ভ্যান ভ্যান করে। আমার হোটেলের সাথে কন্ট্যাক্ট। ভালো ব্যবস্থা তো। কপি খাইবেন? কপি বানানোর জিনিস আছে। হ্যাঁ, কফি খাওয়া যায়। জয়গুণ অতি ব্যস্ততার সঙ্গে কপি আনতে গেল। জয়গুণের বিছানায় পা উঠিয়ে বস, একটা হিন্দি ছবি দেখি। 2 দিন পর গায়ে কেরোসিন ঢেলে মরে যাবি। হিন্দি ছবি দেখে মনটা ঠিকঠাক কর। তুমি কি সত্যি সত্যি ছবি দেখবে? অবশ্যই। আমি চিনি না, কানা কুদ্দুস চেনে। কানা কুদ্দুসকে? ভয়াবহ খুনি। মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না, মশা মারার মতোই সহজ। ওই ভদ্রমহিলা ওনার স্ত্রী? প্রায় সেরকমই। জয়গুণ কুদ্দুসের বনলতাসীন। ভদ্রমহিলা কি সুন্দর দেখতে হেমুদা। সুন্দর? আমি এত সুন্দর মেয়ে আমার জীবনেও দেখিনি। তাই নাকি? হ্যাঁ, যতই দেখছি ততই অবাক হচ্ছে। তোর মনে হচ্ছে না দাঁতগুলো বেশি উঁচু? তোমার দাঁতের দিকে তাকাবার দরকার কি? তাও তো বটে, দাঁতের দিকে তাকাবো কেন? হাতি হলে দাঁতের দিকে তাকানোর একটা ব্যাপার চলে আসতো। গজদন্ত বিরাট ব্যাপার, মানবদন্ত তেমন কোনো ব্যাপার না। মানবদন্তের জন্ম হয় ডেন্টিস্টের তুলে ফেলার জন্য। তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকার আছে? না, দরকার নেই। জয়গুণ মগে করে কপি নিয়ে এসেছে। এক এক মগে এক এক পোয়া করে চিনি দিয়ে বানানো ঘন এক সিরাপ জাতীয় বস্তু। হিমু মুখে দিয়ে বলল, অপূর্ব। হিমু যা করে বাদলও তাই করে। কাজী বাদলও চোখ বড় বড় করে বলল, অপূর্ব। জয়গুণের সুন্দর মুখ আনন্দে ভরে গেল। সে বলল, ছবি দেখবেন ভাইজান? হ্যাঁ দেখবো, ভালো একটা কিছু দাও। পুরাইনা ছবি দেখবেন? দিদার আছে, দিলীপ কুমারের ছবি। দিলীপ কুমারের ছবি দেখা যেতে পারে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালোর কোনো অসুবিধা নেই। তারপর জয়গুণ, কুদ্দুসের কোনো খবর জানো? জি না, মেলা দিন কোনো খোঁজ নাই। বুঝছেন ভাইজান, মানুষটার জন্য এত অস্থির থাকি, হ্যাঁ বুঝে না কোন দিন কোন বিপদে পড়ে। বিপদের কি কোনো মা বাপ আছে? সব কিছুর মা বাপ আছে, বিপদের মা বাপ নেই। তারে কে বুঝাইবে কোন? আপনারে খুব মানে, যখন আসে তখনই আপনার কথা কয়। ভাইজান, বলো। আপনি তার জন্য একটু দোয়া করবেন ভাইজান। আমার ধোয়াতে কোনো লাভ হবে না জয়গুণ। সে ভয়ঙ্কর সব পাপ করে বেড়াচ্ছে, সেই পাপের শাস্তি তো হবেই।
মরণের পরে আল্লাহ পাক শাস্তি দিলে দিব। এই দুনিয়ার শাস্তি হবে, এটা কেমন বিচার? এটা হচ্ছে জনতার বিচার। আল্লাহ পাক কিছু কিছু শাস্তি জনতাকে দিয়ে দেবার ব্যবস্থা করেন। মানুষ ভুল করে, জনতা ভুল করে না। জয়গণ ছবি চালিয়ে দিয়েছে, তার চোখ ভর্তি পানি। কানা কুদ্দুসের মতো একটি ভয়াবহ পাপীর জন্য জয়গুণের মতো একটি রূপবতী মেয়ের চোখের পানি ফেলছে কোনো মানে হয়? হয় নিশ্চয়ই। সেই মানে বোঝার ক্ষমতা আমাদের নেই। ছবি চলছে। হিমু, বাদল এবং জয়গুণ ছবি দেখছে। জয়গুণ ছবি দেখছে গভীর আনন্দ ও বিস্ময় নিয়ে। আশ্চর্য, বাদলও তাই করছে। শামশাদ বেগমের কিন্নর কণ্ঠের গান শুরু হলো। বাচপান কি দিন ফুলা না দেনা। বাদলের চোখে পানি। দুদিন পর গায়ে আগুন লেগে যার মরার কথা সে ছবি দেখে ফুপিয়ে কাঁদছে। কোনো মানে হয়?